গল্পের মাস্টার প্রেজেন্টস শুকনো গোলাপ। শুরু হচ্ছে শুকনো গোলাপ। নিরবিচ্ছিন্ন অন্ধকার, খালি প্ল্যাটফর্মের উপর হামাগুড়ি দিয়ে শেষ ট্রেনটি ক্লান্ত হয়ে স্টেশনে প্রবেশ করেছিল। ইঞ্জিনটি ঝাঁকুনি দেয় এবং হিস শব্দ করে। ডিজেল দাগযুক্ত তুষারের চাদর তার ছাদ থেকে বরফের ট্র্যাকের উপর যেন পিছলে পড়ছিল। স্টেশনের ক্যাফের উপরে একটি নির্জন আলোর বাল্ব ঝুলে আছে। রাত্রিকে সেটা যেন অস্বীকার করছে। ছোট পতঙ্গগুলি আলোকিত স্নোফ্লেক্সের চারপাশে ঘুরছিল। বিশ্রামে যাওয়ার আগে ইঞ্জিনের একটিমাত্র উইন্ডস্ক্রিনের ওয়াইপার চরম আক্রোশে ধুলোমাখা কাঁচের ওপর ঝাপটা দিয়ে শেষবারের মতো নড়ে ওঠে। প্রতিদিনের মতো আজও নিলয় স্টেশনের কোনো একটি বেঞ্চে বসে অপেক্ষা করছিল। পাশে থাকা পুরনো গোলাপের গাছটা তার দিকে নুইয়ে পড়ছিল। না, সে আজও আসেনি। নিলয়ের গোলাকার মুখ, লালচে গাঁথুনি, বয়স প্রায় ৪৫-এর কাছাকাছি, মাঝারি শারীরিক গঠন, পরনে ময়লা ধূসর রঙের একটা জামা। প্যান্টটা লম্বায় এতটাই বেশি ছিল যে সেটা তার জুতোর উপর স্পর্শ করছিল। তার জামার হাতার প্রান্ত উল্টে দেওয়া হয়েছিল। সাবধানতার সাথে সেফটি পিন দিয়ে রাখা হয়েছিল, যেটি তার মায়ের হাতের কাজ ছিল। এই সেফটি পিনটা তার মায়ের শেষ স্মৃতি। একটা দীর্ঘশ্বাস ফেলে নিলয় কিছুক্ষণ দূরে কুয়াশাচ্ছন্ন গ্রামের দিকে তাকিয়ে থাকল। সেই গ্রামেই তো রোজির সাথে তার প্রথম দেখা হয়েছিল। স্টেশনে একটা কালচে বাদামি রঙের ইঁদুর একটি বিস্কুটের খালি প্যাকেটের মধ্যে আটকে পড়েছিল। তারই খসখস শব্দ নীরব প্ল্যাটফর্মে ছড়িয়ে যাচ্ছিল। ইঁদুরটা প্যাকেটের মধ্যে থেকে বেরিয়ে আসার রাস্তা খুঁজে পাচ্ছিল না, ঠিক যেমন নিলয়ের হৃদয় থেকে অপেক্ষা মুক্তি পেতে চাইছিল। ২০টা বছর কেটে গেছে, আজও সে প্রতীক্ষা করছে তার রোজির জন্য। পাশে থাকা গোলাপ গাছটার দিকে একবার তাকিয়ে বেঞ্চ থেকে উঠে পড়ে নিলয়। পেছন থেকে স্টেশনের একমাত্র টি স্টলের করিম চাচা ডেকে ওঠে। আর কতদিন বাবু, ভুলে যাও দিদিমণিকে। এই করিম চাচার চায়ের দোকানে কত পুরনো স্মৃতি জড়িয়ে আছে রোজির সাথে। বাইরে তখন হালকা উত্তরের বাতাস বইছে। নিলয়ের গায়ে ওই ময়লা পড়া জামাটা ছাড়া আর কিছু নেই। ও করিম চাচার ডাকে সাড়া দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আসছি, তুমি দাঁড়াও, একসাথে বাড়ি ফিরব। করিম চাচা ও নিলয়ের বাড়ির মধ্যে ২-৩টে বাড়ির পার্থক্য। করিম চাচা স্টলের দরজাটা বন্ধ করতে করতে বলতে শুরু করে, বাবু, তুমি আর কতদিন দিদির জন্য অপেক্ষা করবে? বিয়ে করে ঘর সংসারও করলে না। হঠাৎ করিম চাচার নজরে পড়ল নিলয়ের পোশাকের ওপর। বলল, তোমার শীত করছে না? নিলয়ের অপেক্ষার উষ্ণতার কাছে যেন উত্তরের হাওয়া ঝাড় মেরেছে। অদূরের জীর্ণাশয় বায়ুকল তার পাখনা নেড়ে যেন নিলয়কে বলতে চাইছে, আর কত অপেক্ষার রাত। বাড়ি ফিরে নিলয় আজ কিছু না খেয়ে শুধু জল খেয়ে শুয়ে পড়ল। বিছানার পাশের জানলাটা খোলা রেখেছিল। চাঁদের নীলাভ শান্ত আলোটা তার বিছানার অর্ধেকটা দখল করে নিয়েছে। নিলয় আকাশের দিকে তাকিয়ে থাকল। তার এই একাকিত্ব জীবনে চাঁদের নীলাভ আলোটাই আজ তার শয্যা সঙ্গী। বালিশের তলা থেকে একটা পুরনো চিঠি বের করল নিলয়। সেটি আজ নিলয়ের মতোই ক্লান্ত। খুব সাবধানে নিলয় চিঠিটা হাতে নিয়ে মনে মনে পড়তে লাগল। তাতে লেখা আছে, যখন তুমি মনে করো যে আমি তোমাকে নিজের এবং সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি, সে সম্পর্কে তুমি কি মনে করো? এবং তুমি যখন এই কথাগুলো নিজের কাছে বলো তখন তোমার কেমন লাগে? এটা কি একটা উষ্ণ, অস্পষ্ট, মৃদু ভালোবাসার মতো, নাকি এটা এমন কিছু যে আমি তোমার চেয়ে বেশি হতে চাই?
এটা কি রাগ, হতাশা, ঘৃণা? এটা কি এমন একটা অনুভূতি যাকে বিস্ফোরিত এবং আঘাত করতে চাওয়া মানুষটিকে তোমার কাছে অনেক বেশি বোঝায়? আমি জানি না তুমি আমার কাছে এত স্পেশাল কেন, তবে আমাদের কাটানো ওই সুন্দর মুহূর্তে আমি তোমাকে সেটা অনুভব করিয়েছি। একটি পুরনো সম্পর্কে নতুন পদক্ষেপ নেওয়া আমার কাছে একটু বিস্ময়ের। আমার মনে হয় আমি এখন তোমার কাছে আমার লজ্জার অভাব অনুভব করছি। তোমার সাথে সময় কাটানোর পর থেকে আমি নিজেকে আরও নতুন করে অনুভব করছি। যা বলতে চাই তা বলার মতো শব্দ খুঁজে পাচ্ছি না। তুমি কি আমার অনুভূতিকে আমায় বোঝানোর জন্য সাহায্য করবে? নতুন জীবনের অনুভূতি এখন আমার জীবনে। এই জীবন তোমার ভালোবাসার উপহার। তোমার জীবন, রোজি। নিলয় শেষ 20 বছর ধরে এই চিঠিটা একবার করে পড়ে বালিশের নিচে খুব সাবধানে রেখে দেয়। জানলার দিকে ফিরে শুষ্ক নয়নে আকাশের দিকে নিলয় তাকিয়ে থাকে। 22-23 বছর আগে নিলয় কলেজ শেষ করে বাড়ি থেকে অদূরে একটা চায়ের বাগানের কেরানির কাজে যুক্ত হয়েছিল। নিলয়ের মধ্যবিত্ত পরিবার। তখন তার বয়স 23-এর মতো। বাড়িতে মায়ের সঙ্গে থাকত সে। বাবাকে শৈশবেই হারিয়েছিল নিলয়। চায়ের বাগানের কাজে একদিন নিলয়কে পাশের গ্রামে যেতে হয়। পরিকল্পনা মতো নিলয় সেদিন সকালে বাড়ি থেকে একটু ভোরের দিকে বেরিয়েছিল। গ্রামটা খুব কাছে না হলেও পায়ে হেঁটে যাওয়ার দূরত্বেই ছিল। হাতে দরকারি কাগজপত্র নিয়ে নিলয় রাস্তায় হাঁটা শুরু করল। রাস্তায় শিশির ভেজা শাড়ি দিয়ে পাশের গাছগুলো থেকে শিশির বিন্দুর সাথে কয়েকটা ফুল পাতাও ঝরে পড়ছিল। কিছু দূর পথ চলার পর নিলয়ের নজরে পড়ল গ্রামটি। গ্রামটি তখনও কুয়াশার চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। একটা পাইন গাছ কুয়াশার চাদরটা সরিয়ে উকি দিয়ে উদীয়মান সূর্যের দিকে তাকিয়ে আছে। এই গ্রামে থাকেন মিস্টার বক্সি, চায়ের বাগানের পার্টনার। যদিও নিলয় কোনোদিন মিস্টার বক্সির বাড়িতে আসেনি, তবুও সে জানত সে ঠিক মিস্টার বক্সির বাড়ি খুঁজে নেবে। নিলয় তখন গ্রামটির খুব কাছে। এমন সময় সে শুনতে পেল পায়ের নুপুরের শব্দ পাশের জঙ্গলের ভেতর থেকে ভেসে আসছে। খুব কৌতূহলবশত নিলয় জঙ্গলের মধ্যে প্রবেশ করল। একটি গাছের আড়াল থেকে শব্দটি ভেসে আসছিল। হালকা ঘন কুয়াশাতে চেহারাটা ঠিক দেখতে না পেলেও নিলয় ওখানে একজন নারীর উপস্থিতি বিদ্যমান সেটা পরিষ্কার বুঝতে পারছিল। কুয়াশার চাদরে মোড়া জঙ্গলে ভোরের সূর্যের কিরণে রোজিকে প্রথমবার দেখল নিলয়। গোলাপ। সে নিজে সুন্দর সুসজ্জিত, নিজের সুবাসে উন্মত্ত। ভোরের শিশিরে সে স্নান করে। সূর্যের কিরণ তার অলংকার। পরনে তার সাদা এমব্রয়ডারি করা সালোয়ার স্যুট। হালকা গোলাপি রঙের ওড়নাটি বাম কাঁধের উপর ছড়ানো আছে। দুধে আলতা গায়ের রং। ঠোঁট দুটি ফুলের পাপড়ির থেকেও কোমল। চোখের পাতায় তখন শিশির বিন্দু লেগে আছে। হালকা বাদামি ঘন চুল খোপা করে বাঁধা আছে। রোজি হঠাৎ একজন অপরিচিতকে সামনে দেখে মাথা নিচু করে সামনের দিকে এগোতে লাগলো। কাঁধের ওড়না বাম কাঁধ থেকে মাথায় জড়িয়ে নিতে যাবে, ঠিক এমন সময় নিলয় জিজ্ঞেস করল, আগে শুনছেন, আপনি কি এই গ্রামেই থাকেন? কথাটা শুনে রোজি কেমন হকচকিয়ে গেল। গ্রামের তরুণী, স্বভাবতই স্বাভাবিক। সে ফিরে মাথা নেড়ে উত্তর দিল, হ্যাঁ, আমি মিস্টার বক্সির বাড়িতে যাব। আমাকে একটু রাস্তাটা দেখিয়ে দেবেন? রোজি কথাটা শুনে কয়েক সেকেন্ড কি একটা ভেবে বলল, আমার সাথে আসুন। নিলয় এর আগে যে কোনো সুন্দরী মেয়ে দেখেনি বা তাদের সঙ্গে পরিচিত হয়নি সেটা বললে ভুল হবে, কিন্তু রোজি আলাদা। রোজিকে দেখার পর নিলয়ের শিরদাঁড়া থেকে ঠান্ডা রক্ত বইতে শুরু করেছিল। হৃৎপিণ্ড অস্থির হয়ে উঠেছিল। সামনের জঙ্গলটা ঝাপসা হয়ে গিয়েছিল। সে শুধু রোজিকে ছাড়া কাউকে দেখতে পাচ্ছিল না।
হাঁটুর নিচে পাটা অসাড় হয়ে যাচ্ছিল। গ্রামে পৌঁছতে এখনো মিনিট 10-15 রাস্তা। রোজি কোনোভাবে নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করলো, আপনি কি চায়ের বাগান থেকে এসেছেন? নিলয় বলল, হ্যাঁ। ওরা হাঁটতে শুরু করলো। রোজি সামনে ছিল, তার 1-1.5 হাত দূরে নিলয় আসছিল। নিলয় মনে মনে ভাবল, মিস্টার বক্সি ধনী, চায়ের বাগানের মালিক, তাই এই গ্রামে ওনাকে চেনা কারোর পক্ষে অসম্ভব নয়। 1-2 মিনিট হাঁটার পর রোজি জিজ্ঞেস করল, আপনি চায়ের বাগানে কিসের কাজ করেন? আজ্ঞে আমি কেরানি। আমি কি আপনার নামটা জানতে পারি, যদি কিছু মনে না করেন? কথাটা নিলয় কিছুটা ভয় কিছুটা কৌতূহল ছুড়েই জিজ্ঞেস করল। আপনি আমার নাম জেনে কি করবেন? আপনি যে কাজটা করতে এসেছেন ওই দিকেই খেয়াল করুন। অপরিচিতদের সঙ্গে আমি কথা বলতে ভালোবাসি না। রোজির কথায় কিছুটা বিরক্তি ছিল। নিলয় কিছুটা হকচকিয়ে গেল। মনে মনে ভাবল, এইভাবে কোনো অপরিচিত মেয়েকে তার নাম জিজ্ঞেস করাটা ভুলই হলো। নিজেকে সামলে নিয়ে বলল, আজ্ঞে আমি খুবই দুঃখিত, আমাকে ক্ষমা করবেন। প্রায় 5-7 মিনিট হাঁটার পর ওরা মিস্টার বক্সির বাড়িতে পৌঁছল। বাইরের ঘরে একটি চেয়ার দেখিয়ে নিলয়কে বসতে বলল, আর সে প্রায় দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে গেল। প্রায় মিনিট 5 পরে বাড়ির একজন কাজের লোক একটা প্লেটে চা, বিস্কুট আর 1 গ্লাস জল নিয়ে এলো। নিলয়ের সামনে রাখা টেবিলে রেখে বলল, আপনি একটু চা জল খাবার খেয়ে নিন, বাবু আসছেন। মিনিট 10 পর মিস্টার বক্সি এলো। পরনে একটা ঘন নীল রঙের সিল্কের নাইট গ্রাউন, মুখে সাহেবি কয়দায় ধরা পাইপ, এক হাতে একটা ইংরেজি খবরের দৈনিক। নিলয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, হ্যালো ইয়ং ম্যান, গুড মর্নিং, হাউ আর ইউ টুডে? বলেই সামনে রাখা অন্য চেয়ারে বসে পাইপ টানতে লাগলো। নিলয় উঠে দাঁড়িয়ে একটু থতমত খেয়ে বলল, হ্যাঁ আগে গুড মর্নিং, আমি ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? অনেকদিন আপনি বাগানে আসেননি। মিস্টার বক্সি বলল, আমি এখন বেশিরভাগ সময় কলকাতায় থাকি। পেপারগুলো দাও, আমাকে আবার দুপুরের ট্রেনে কলকাতায় বেরোতে হবে। মিস্টার বক্সি কাগজগুলো হাতে নিয়ে সই করতে লাগলো। কাগজগুলো সই করার পর ঘরের ভেতরের দিকে ডাক দিয়ে বলল, রোজি, আমার চেকবুকটা একটু নিয়ে এসো তো। 2 মিনিট পরে রোজি হাতে একটা চেকবুক নিয়ে মিস্টার বক্সির হাতে দিয়ে মাথা নিচু করে চলে গেল। নিলয় একবার রোজির দিকে তাকাতে চেয়েছিল, কিন্তু সাহস করে উঠতে পারেনি। কিন্তু রোজির পায়ের নুপুরের শব্দ নিলয়ের শিরা উপশিরায় রক্তপ্রবাহের তীব্রতা এনেছিল। মিস্টার বক্সি সই করা কাগজগুলো এবং একটা 3 লক্ষ টাকার চেক নিলয়ের দিকে এগিয়ে দিয়ে বলল, তুমি এখান থেকে বাগানে যাবে তো? আগে হ্যাঁ। নিলয় মাথা তুলে উত্তর দিল, ঠিক আছে, তুমি এখন এসো, আমাকে রেডি হতে হবে কলকাতার জন্য। নিলয় ওকে বলে কাগজগুলি এবং চেকটাকে সাবধানে ব্যাগে রেখে মিস্টার বক্সির বাড়ি ছাড়ল। নিলয় বাগানে যাওয়ার জন্য কিছু দূর হেঁটে বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করতে লাগলো। মিনিট 5 পর একটি বাস এলো। বাসে উঠে নিলয় জানলার পাশে একটি সিটে বসে রোজির মুখটা মনে করতে লাগলো। প্রথম দর্শনে প্রেম কি সত্যি? এই প্রশ্নটি নিলয়ের কাছে বিভ্রান্তি সৃষ্টি করেছে। ঘটনাটির 2টি ভিন্ন সংস্করণ রয়েছে। একটিতে একজন ব্যক্তি প্রথম দর্শনেই অপরিচিত ব্যক্তির সাথে গভীর প্রেমে পড়ে, এবং অন্যটিতে 2টি লোকের হৃদয় একে অপরের প্রতি স্নেহময় হওয়ার আগে একটি আরও সময় এবং মিথস্ক্রিয়া নেয়। সবচেয়ে জনপ্রিয় সংস্করণে একজন যুবক যে প্রথম নজরে কোনো নারীর শারীরিক আকর্ষণে আকর্ষিত হয়ে তার সাথে গভীর প্রেমে পড়ে। এই তথ্যের দ্বিতীয় সংস্করণটি পরামর্শ দেয় যে প্রথম দর্শনে প্রেম হলো মিলন প্রক্রিয়ার একটি অভিযোজিত প্রতিক্রিয়া। যদিও একজন ব্যক্তির প্রতি শারীরিক আকর্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি অন্য ব্যক্তির ব্যক্তিত্ব এবং বিশ্বাস যে আপনি তাদের পছন্দ করেন, যা সংযোগটিকে এত শক্তিশালী করে তোলে। এটা কোনো আশ্চর্যের বিষয় নয় যে আমরা প্রথম দর্শনেই এই রকম অনুভব করি।
এরপর কেটে গেছে কয়েকটা দিন। এই কয়েকটা দিন নিলয়ের মাথায় শুধু একটা প্রশ্ন মাথা চাড়া দিচ্ছিল, রোজি কি মিস্টার বক্সির মেয়ে? একদিন বাগানে অফিসে বসে নিলয় কাজ করছিল। বেলা 12টার দিকে রোজি বাগানের অফিসে এলো। নিলয় এক মনে অফিসের খাতাপত্র নিয়ে ব্যস্ত ছিল। আগে শুনছেন? একটা বিরল কিন্তু পরিচিত নারী কণ্ঠস্বর শুনে নিলয় খানিকটা অন্যমনস্ক হয়ে সামনের দিকে তাকালো। এ কি দেখছে নিলয়? শেষ কয়েকদিনের একটা প্রশ্নের উত্তরের সাথে নিজের হৃদয়ের প্রেমের অনুভূতি তার সামনে দাঁড়িয়ে আছে। নিলয় একটি চেয়ার টেনে রোজির কাছে নিয়ে এলো। ও ওকে বসতে ইশারা করল। নিলয় এখন পুরোপুরি বাকরুদ্ধ। হৃদয়ের অনুভূতি এবং অজানা প্রশ্নগুলি জট পাকিয়ে নিলয়ের কণ্ঠস্বরকে আবদ্ধ করে রেখেছে। কোনো মতে নিলয় নিজেকে সামলে নিয়ে নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে। রোজির দিকে তাকিয়ে বলে, আপনি এখানে? স্যার পাঠিয়েছেন? না, আমি নিজে থেকেই এসেছি। আমার বাড়িতে ভালো লাগছিল না, তাই চায়ের বাগান ঘুরতে এলাম। আগের দিন আমি আপনাকে রাস্তা দেখিয়ে নিয়ে গিয়েছিলাম, আজ আপনি আমাকে চায়ের বাগান ঘুরিয়ে দেখাবেন। হ্যাঁ, যদি আপনার হাতে সময় থাকে আর কোনো আপত্তি না থাকে। হাতে যে খুব সময় ছিল এটা বললে ভুল হবে। নিলয় বলল, আপনি আমাকে 10-15 মিনিট একটু সময় দিন, আমি হিসেবগুলো একটু সেরে নিই, ততক্ষণ আপনি অফিসটা ঘুরে দেখতে পারেন। কথাটি বলেই নিলয় একটু তাড়ার সাথেই কাজ শুরু করলো। রোজি নিলয়ের দিকে তাকিয়ে দেখছিল। ঘন মাঝারি লম্বা মাথার চুল, পরনে একটা সাদা জামা ও ফুল প্যান্ট, পায়ে চামড়ার চটি জুতো। 23 বছরের যুবক, খুব দায়িত্বর সাথে বাগানের হিসেব নিকেশে ব্যস্ত। রোজির কাছে এই বয়সের এই ব্যস্ততা খুব অস্বাভাবিকই লাগছিল। মিনিট 7 পর নিলয় হিসাবের খাতাটা বন্ধ করে রোজির দিকে তাকিয়ে বলল, চলুন। চায়ের বাগানের ভেতরে ওরা পাশাপাশি হাঁটছিল এবং একে অপরের সম্পর্কে জানছিল। সম্পর্কের দূরত্ব ক্রমশই কম হচ্ছিল। একটা সময় রোজি নিলয়ের দিকে উদ্দেশ্য করে বলল, আপনি আমাকে আপনি বলে ডাকবেন না, তুমি ডাকটাই ভালো লাগবে। নিলয় উত্তরে বলল, বলতে পারি, শুধু একটা শর্তে, যদি তুমি আমাকেও তুমি বলে ডাকো। রোজি মাথা নেড়ে সম্মতি জানালো। তাদের এই কথোপকথনে নিলয় জানতে পারে যে রোজির মা মিস্টার বক্সির বাড়িতে কাজ করে। সেদিন যে নিলয়কে চা জল দিয়েছিল ওই হলো রোজির মা। আর সেই সূত্রেই রোজি ওর মায়ের সাথে মিস্টার বক্সির বাড়িতে থাকে। ওদের নিজের বাড়ি আসামে। নিলয়ের মতো রোজিও তার বাবাকে শৈশবেই হারিয়েছে। কাকু জেঠুরা সব সম্পত্তি কেড়ে নিয়ে মা ও মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তখন রোজির বয়স মাত্র 2 বছর। মামাদের সাথে সেইভাবে কোনো যোগাযোগ নেই। বাবা মা ভালোবেসে বিয়ে করেছিল, হয়তো সেই কারণে। নিলয় নিজেও এই একই পরিস্থিতির সাথে নিজেকে জুড়তে পারছিল। ভালোবাসার রহস্য হলো সহানুভূতি, প্রেমময় উদারতার ভিত্তি হলো স্নেহ, সহানুভূতি, সহনশীলতা, গ্রহণযোগ্যতা এবং অন্য মানুষের জন্য উদ্বেগ। এর অর্থ হলো বিচার, সমালোচনা বা নিন্দা না করে নিজের হৃদয়ের অন্তত একটি অংশ অন্য মানুষের কাছে খুলে দেওয়া, যা অন্য ব্যক্তির অনুভূতি এবং চাহিদাকে প্রশংসা এবং স্বীকার করে। এইভাবে কয়েকটা মাস কেটে গেল। দুজনের অনুভূতিও একে অপরের প্রতি আকর্ষণ অভিযোজিত হয়ে পরিণতির দিকে এগোচ্ছিল। এর মধ্যে একদিন 7 দিনের ম্যালেরিয়াতে নিলয়ের মা মারা যায়। নিলয় স্বভাবতই খুব একা হয়ে পড়ে। এই মুহূর্তে নিলয়ের আপন বলতে রোজি ছাড়া আর কেউ ছিল না। একদিন স্টেশনের করিম চাচার চায়ের দোকানে নিলয় রোজিকে বলেই ফেলে, আমার জীবনের শূন্যতাকে তুমি পূরণ করতে পারবে? তুমি কি আমার হৃদয়ের অস্থিরতাকে শান্ত করতে পারবে? নিলয়ের মা গত হবার পর নিলয়ের প্রতি রোজির স্নেহ ও সহানুভূতি অনেকটা বেশি হয়ে উঠেছিল। এটাই স্বাভাবিক মানবিক স্বভাব। নিলয়ের কথা শুনে রোজি কিছুক্ষণ চুপ করে থাকল। নিলয় তখনও রোজির হাত ধরে বসে আছে।
রোজির কয়েক ফোঁটা চোখের জল নিলয়ের হাতের ওপর পড়ল। প্রায় সন্ধ্যে স্টেশনটা তখন থমথমে। একটা ছোট ধুলোর ঝড় রেল লাইনে পড়ে থাকা ধুলো কাগজ কয়েকটা শুকনো পাতা নিয়ে উড়ে চলে গেল। এদিকে চায়ের স্টলে বসে থাকা সদ্য যৌবনে পা দেওয়া এক 24 বছরের যুবক তার উত্তরের অপেক্ষায়। স্টলের বাসনের শব্দে মুহূর্তের নীরবতা ভঙ্গ হলো। রোজি চোখের জল মুছে মুখে একটা নিশ্চিন্তের হাসি হেসে বলল, আমি তো তোমারই ছিলাম, আছি এবং সারা জীবন থাকব। করিম চাচা পাশ দিয়ে যাচ্ছিল। রোজির কথাটা শুনে সে একটু হেসে বলল, বাবু দিদিমণি, তোমাদের বিয়েতে আমাকে নেমন্তন্ন করো কিন্তু। রোজি কথাটা শুনে লজ্জায় দৌড়ে স্টল থেকে বেরিয়ে গেল। গোধূলির লাল আকাশটা আজ প্রেমের রঙে রঙিন। নিলয়ের জীবন থেকে ধীরে ধীরে শূন্যতার কালো মেঘ দূরে সরে যাচ্ছে। নিঃশর্ত প্রেমের ধারণাটি একটি খুব গভীর এবং মৌলিক প্রয়োজন থেকে উদ্ভূত হয় যে সমস্ত মানুষকে নিঃশর্তভাবে ভালোবাসতে হবে। মানুষ যখন প্রেমে পড়েন তখন সে অপর ব্যক্তির পারস্পরিক বোঝাপড়া এবং সহানুভূতির একটি বন্ধন ভাগ করে নেয় এবং সেই বোঝাপড়া সহানুভূতি অপরিবর্তিত থাকে যে কোনো পরিস্থিতিতে। সেদিন নিলয় অফিস থেকে বেরোতে একটু দেরি হয়েছিল। রোজির সাথে গত 2-3 দিন তার দেখা হয়নি। এটা খুবই স্বাভাবিক ছিল। অফিস থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিল। এমন সময় সে দেখল রোজি ওর কাছেই হেঁটে আসছে। সবে তখন সন্ধে হয়েছে, তাই দূরে থাকলেও চিনতে অসুবিধা হচ্ছিল না। নিলয় জিজ্ঞেস করল, তুমি এখানে এই সময়? রোজি উত্তরে বলল, পাশের গ্রামে ওর এক স্কুল ফ্রেন্ডের বিয়ে, ওখানেই যাওয়া হচ্ছে। হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। এই অঞ্চলে হঠাৎ বৃষ্টি কোনো নতুন বিষয় ছিল না। নিলয় ছাতাটা খোলে। রোজিও সেই ছাতার নিচে দাঁড়িয়ে থাকলো। মিনিট খানেক পর নিলয় বলল, আজ মনে হয় না বৃষ্টি কমবে, তুমি বরং বাড়ি ফিরে যাও। রোজি কথাটা শুনে বলল, না, তার চেয়ে বরং তোমার বাড়িতেই যাই। একটু পরে বৃষ্টি কমলে দুজনে একসাথে বিয়ে বাড়িতে যাব। এতক্ষণে বাসও চলে এসেছে। দুজনে বাসে উঠে নিলয়ের বাড়ির পথে রওনা দিল। মানুষ কি প্রেমে আসক্ত হতে পারে? হ্যাঁ, এটা সত্য। সেই মুহূর্তে তারাও আসক্তির কাছে নিজেরাই অজান্তে পরাজিত হয়ে গিয়েছিল এবং সময়ের সঙ্গে তারা নিজেদের কাছে একজন প্রেমিক প্রেমিকার চেয়ে বেশি কিছু হয়ে উঠেছে। প্রেমের আসক্তি প্রাথমিক প্রেমের উচ্ছ্বসিত পর্যায়ের জন্য একটি তীব্র আকাঙ্ক্ষা আনতে পারে, কিন্তু তারা বাসে একটা সিটে পাশাপাশি বসে হাতে হাত রেখে ওই মুহূর্তে সেটি কল্পনাও করতে পারছিল না। ঘরটা খুলে নিলয় রোজিকে ভেতরে আসতে বলল। ছোট বাড়ি, ভেতরে একটি খাটের ওপর রোজিকে বসতে বলল। নিলয় মোমবাতিটা জ্বালিয়ে পাশে থাকা টেবিলের ওপরে রাখল আর একটা মোমবাতি নিয়ে রান্নাঘরে চলে গেল সোজা। রোজি এই প্রথমবার নিলয়ের বাড়িতে। স্বভাবতই সে এদিক সেদিক তাকিয়ে ঘরটা দেখতে লাগলো। অল্প কিছুক্ষণের মধ্যে নিলয় 2টো চায়ের কাপ নিয়ে ঘরে ঢুকলো। রোজির দিকে একটা কাপ বানিয়ে দিল। জিজ্ঞেস করলো, 2-3 দিন তোমার কোনো খবর নেই, আমায় ছেড়ে থাকতে পারলে? বাইরে তখনও বৃষ্টি চলছে। রোজি নিলয়ের কথার কোনো উত্তর না দিয়ে লজ্জা জড়ানো প্রেমের দৃষ্টিতে নিলয়ের দিকে তাকালো। দুজনে চা খাওয়া শেষ হওয়ার পর চা কাপ 2টি টেবিলের ওপর রেখে রোজি জানলার কাছে বাইরের বৃষ্টি দেখতে লাগলো। নিলয়ও রোজির পাশে এসে দাঁড়ালো। বাইরের বৃষ্টির সাথে দুজনের হৃদস্পন্দনও, শরীরের রক্ত প্রবাহ গতি ক্রমবর্ধমান ছিল। ওই সময় পাশে একটা কালো বিড়াল রোজির পায়ের ওপর হঠাৎ করে চলে গেল। রোজি ভয় জড়ানো স্বরে চিৎকার করে নিলয়কে জড়িয়ে ধরল। এই চারিত্রিক লক্ষণ মস্তিষ্কে প্রেম এবং কামনাকে সক্রিয় করে, যার ফলে নিজেকে হারিয়ে ফেলার ইচ্ছা, শারীরিক চাহিদার তীব্র অনুভূতি হয়। প্রেমিক প্রেমিকারা এই শক্তিশালী আবেগগুলির জন্য প্রাথমিকভাবে শারীরিক আগ্রহ দেখায়, যা উভয় ক্ষেত্রে সংযুক্তি, নিরাপত্তা, সত্য এবং গ্রহণযোগ্যতাকে প্রমাণ করে। সেই রাতটা রোজি নিলয়ের কাছেই থেকে গেছিল। পরের দিন সকালে
রোজি যখন ঘুম থেকে ওঠে তখন তার মনে এক লজ্জা, ভয়, আনন্দের মিশ্র অনুভূতি ছিল। তবে সর্বোপরি সে নিজেকে পরিপূর্ণ অনুভব করছিল। সব কিছু মিলিয়ে তার শরীর ও মন খুব শান্ত ও শীতল ছিল। বাইরে এখন বৃষ্টি বন্ধ, সূর্য উঠেছে, আশেপাশের গাছগুলি নতুন হয়ে হাসছে। বাইরের পৃথিবী যেন এক নতুন জীবনের আগমনে নিজেকে সাজিয়ে তুলেছে। নিলয় রোজিকে একটা রিকশায় তুলে অফিস যাওয়ার জন্য প্রস্তুত হতে লাগলো। তারপর 10-12 দিন কেটে গেছে। এর মধ্যে নিলয়ের সাথে রোজের 2-3 বারের বেশি দেখা হয়নি। একদিন চায়ের বাগানে কাজ করতে এসে মালি নিলয়কে একটা চিঠি দিয়ে বলল, বাবু, রোজি দিদিমণি আপনার জন্য পাঠিয়েছেন। নিলয় চিঠিটা খুলে একবার পড়ল, তারপর অগোছালোভাবে কিছু একটা ভেবে চিঠিটা বুক পকেটে রেখে অফিসের কাজ করতে শুরু করলো। 2 দিন পর রবিবার ছিল। পূর্ব পরিকল্পনা মতো বেলা 12টার সময় নিলয় স্টেশনে করিম চাচার দোকানে রোজির জন্য অপেক্ষা করছিল। দুপুর 1টায় আসাম এক্সপ্রেসটা ছাড়বে, তারই তোড়জোড় চলছে স্টেশনে। ট্রেনটা স্টেশনে দাঁড়িয়ে আছে। চারিদিকের ব্যস্ততা যেন নিলয়ের অপেক্ষাকে ছাড়িয়ে গেছে। ট্রেনটা ছাড়তে আর কয়েক মিনিট বাকি আছে। এমন সময় এক চিৎকারের শব্দের দিকে নিলয়ের চোখ গেল। এক মধ্যবয়স্ক দম্পতি রোজির 2 হাত ধরে টেনে হিঁচড়ে ট্রেনের দিকে নিয়ে যাচ্ছে, যাদের মধ্যে রোজির মা ও 2জন 30-35 বছরের যুবক ছিল। নিলয় কিছু বুঝে ওঠার আগে রোজির মা ওই 2জনের দিকে উদ্দেশ্য করে বলে, এই সেই ছেলেটা যার জন্য আজ আমাকে এই দিন দেখতে হচ্ছে। যুবক 2জন নিমেষের মধ্যে নিলয়কে ধরে মারতে শুরু করলো। স্টেশনের মধ্যে তখন একটা নাটকীয় পরিস্থিতি। রোজি কাঁদতে কাঁদতে চিৎকার করে বলছে, ওকে মেরো না, ওকে মেরো না। করিম চাচা ও স্টেশনের 1-2জন ছুটে এসে নিলয়কে ওদের হাত থেকে ছাড়িয়ে নেয়। রোজিকে ততক্ষণে ওরা ট্রেনে তুলে দিয়েছে। ট্রেনও প্রায় ছাড়ার মুহূর্তে জানলা দিয়ে শুধু রোজির হাতটা দেখা যাচ্ছিল। ট্রেন স্টেশন ছেড়ে যাচ্ছে। করিম চাচা নিলয়কে মাটি থেকে তুলে বেঞ্চে বসিয়ে জল দিল। ট্রেনটা তখন স্টেশন ছেড়ে যাচ্ছে। রোজি তখনই শেষ চেষ্টায় একবার জানলার দিকে এসে চিৎকার করে নিলয়ের দিকে হাত নেড়ে বলে, আমি তোমারই থাকবো নিলয়, আমি একদিন ঠিক ফিরে আসব, ঠিক এখানেই তোমার কাছে ফিরে আসব। ট্রেনটা স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। নিলয় ঠায় ওই বেঞ্চে নির্বাক হয়ে বসে থাকলো। আজ 45 বছরের নিলয় প্রতিদিনের মতো স্টেশনে ওই একই বেঞ্চে বসে আছে। শেষ ট্রেনটা এখনো আসেনি। আর চারিদিকে ঘন কুয়াশা, ঠিক মতো কিছু দেখা যাচ্ছে না। শীতও পড়েছে। করিম চাচা একটা চায়ের গ্লাস নিয়ে নিলয়ের দিকে বাড়িয়ে বলল, বাবু, আমি আমার 75 বছর বয়সে অনেক মানুষ দেখলাম, কিন্তু তোমার মতো দেখিনি। নিলয় চায়ের গ্লাসটা হাতে নিয়ে কোনো উত্তর না দিয়ে চায়ে চুমুক দিল। পাশে একটা ফেরিওয়ালার রেডিওতে গান বাজছিল, লগ যা গলে কি ফেরিয়ে হাসি রাত হো না হো। মিনিট 15 পরে ট্রেনটি স্টেশনে এলো। শনিবারের রাতের ট্রেনে ভিড় একটু বেশি থাকে রোজগারের তুলনায়। যাত্রীরা এক এক করে স্টেশন ছেড়ে বেরিয়ে যায়। নিলয় বেঞ্চে বসে থাকে। করিম চাচা দোকানের দিকে চলে যায়। এই সময়টায় কিছু যাত্রী চা খেতে আসে। ট্রেনটির শেষ থেকে 2টো বগি আগের একটি বগি থেকে একটা 20-21 বছরের মেয়ে ট্রেন থেকে নামলো। হাতে তার একটা ব্যাগ, পরনে তার সাদা রঙের এমব্রয়ডারি করা সালোয়ার স্যুট, তার ওপর একটা লাল রঙের সোয়েটার, হালকা গোলাপি রঙের ওড়নাটি মাথায় ও গায়ে ঘোমটা করে চড়ানো। সে ট্রেন থেকে নেমে একটু ইতস্ততভাবে করিম চাচার চায়ের দোকানে এলো। এসে করিম চাচার দিকে উদ্দেশ্য করে বলল, আগে শুনছেন, এখানে করিম চাচা বলে আপনি কাউকে চেনেন? শেষ খরিদ্দারের কাছ থেকে চায়ের দামটা হাতে নিয়ে খালি চায়ের গ্লাসটা তুলে করিম চাচা ফিরে তাকালো। ফিরে তাকাতেই করিম চাচার হাত থেকে গ্লাসটা পড়ে গেল। খুব বিস্ময় ও চিৎকারের সাথে বলে উঠল, রোজি দিদিমণি, তুমি ফিরে এসেছো? বাবু, দিদিমণি ফিরে এসেছে, দিদিমণি এসে গেছে বলে নিলয়ের দিকে দৌড়ে গেল।
মেয়েটি কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু সে করিম চাচার বর্তমান আবেগপূর্ণ অবস্থা দেখে চুপ করে ওখানে দাঁড়িয়ে থাকলো। নিলয় করিম চাচার ডাকে প্রায় পাগলের মতো ছুটতে ছুটতে দোকানটার দিকে হাঁটতে লাগলো। পায়ে চপ্পলটা পরতে সে ভুলে গেছে, গায়ের শালটা অর্ধেক মাটিতে লুটিয়ে পড়েছে। করিম চাচার দোকানে এখন 3 জন একে অপরের সামনে দাঁড়িয়ে আছে। 20 বছরের পুরনো সব প্রতীক্ষার অবসান আজ। স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনটি সামনের কুয়াশার বুক চিরে কারশেডের দিকে এগিয়ে চলেছে। যাত্রাপথের ক্লান্তির অবসানের গন্তব্যস্থল হলো এই কারশেড। এদিকে নিলয় 20 বছর আগেকার রোজিকে সামনে দেখছে একই রূপে। 3 জনের চোখে জল। 5-7 মিনিট এইভাবে কেটে গেল। নিলয় এখন হাঁটুতে ভর করে মেয়েটির সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটি কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলতে শুরু করে, আপনার নাম কি নিলয়? নিলয় মাথা নেড়ে সম্মতি জানালো। মেয়েটি আবার বলতে শুরু করলো, আমার নাম সেজুতি, রোজি আমার মা। তোমার মা কোথায়? বলে নিলয় এদিক ওদিক দেখতে লাগলো। রোজি কথাটা শুনে জল ভরা চোখে কাঁপা কাঁপা হাতে ব্যাগ থেকে একটা চিঠি বের করে নিলয়ের হাতে দিল। তাতে লেখা, তুমি যখন এই চিঠিটি পড়বে তখন আমি অদূরের আকাশে চিরনিদ্রায় নিদ্রিত। দূর থেকে আকাশের তারা হয়ে তোমাদের প্রতি আমার প্রেম ও স্নেহ ভরা ভালোবাসা দিয়ে যাব। সেদিন আমি যখন আমার শরীরে আমাদের সন্তানের প্রথম অনুভূতি পাই, তখন আমি একটা ভয় ও আনন্দের অনুভূতি নিয়ে আমার মাকে আমাদের ব্যাপারে সব কিছু জানাই। মা তখন কিছু বলেনি। আমি পরের দিন তোমাদের বাগানের মালির হাতে তোমাকে একটা চিঠি পাঠাই। আশা করি তুমি সেদিন চিঠিটা পেয়েছিলে। রবিবার যেদিন আমাদের দেখা করার কথা ছিল, তার আগের দিন রাতে আমার বড় মামা, মামি ও মামাদের বাড়ির পাশ থেকে 2 জন আসে আমাকে আসামে নিয়ে যাওয়ার জন্য। মাই মিস্টার বক্সির হাত দিয়ে আসামে টেলিগ্রাম করিয়েছিল। আমাকে ওরা প্রথমে আমাদের সন্তান নষ্ট করতে জোরাজুরি করছিল, কিন্তু আমি তা করিনি। 2-3 দিনের জন্য একজন 45 বছরের বিপত্নিক এর সাথে আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়। সে যদি তখন আমার গর্বে মনে একটা পাপ বোধ ও মামাদের প্রতি ঘৃণা নিয়ে আমার আর একটা জীবন শুরু হয়। কিছু মাসের পর সে যদি এই পৃথিবীতে আসে। তারপর শরীর ও মনের টানা পড়েনে কেটে গেছে অনেক বছর। আজ জীবনের অন্তিম সময়ে এসে আমি আমার মেয়েকে তার প্রকৃত বাবার কাছে ফিরিয়ে দিতে চেয়েছি। সে যদিকে তুমি একজন বাবার ভালোবাসা দিও, আমায় ক্ষমা করো। নিলয় এতক্ষণ একটা চেয়ারে বসেছিল। সে চেয়ার থেকে উঠতে গিয়েও উঠতে পারল না। সেজুতির হাতে ভর দিয়ে নিলয় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সেজুতি ব্যাগ থেকে একটা মাটির হাঁড়ি বের করে বলল, বাবা, মায়ের শেষ ইচ্ছা তুমি তার এই অস্থিভস্য নিয়ে নিজের হাতে গঙ্গায় বিসর্জন করো। নিলয় ওটা হাতে নিয়ে পাশে থাকা টেবিলের উপর রেখে সেজুতিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। দুজনে নিজেদেরকে কোনোভাবে সামলে বাইরের একটা বেঞ্চে নিলয় আর সেজুতি বসে থাকলো। সেজুতি নিলয়ের কাঁধে মাথা রেখে এক ব্যথিত হৃদয়ে দূরের গ্রামের দিকে তাকিয়ে আছে। নিলয়ের কোলে রোজির অস্থিভস্য মাটির হাঁড়িটা, তাতে একটা লাল কাপড় খুব যত্নে বাঁধা আছে। পাশের গোলাপের গাছটা আজ যেন একটু বেশি নিলয়ের কোলের দিকে নুইয়ে পড়ছে। গাছটা থেকে একটা শুকনো গোলাপ নিলয়ের পাশে পড়ল। আজ সব অপেক্ষার অবসান। শরীর আজ বয়স ও অপেক্ষার ভারে ক্লান্ত। হৃদয়টা আজ থমথমে। কিছুক্ষণ এইভাবে বসে থাকার পর নিলয়, সেজুতি আর করিম চাচা স্টেশন ছাড়ল। নিলয়ের এখন এক নতুন পরিচয়ের সাথে তার মেয়ের হাত ধরে বাড়ির পথে হাঁটছে। করিম চাচা পেছনে হাঁটছিল। ভালোবাসার গোপন রহস্য হলো ভালো এবং মন্দের লড়াইয়ে না জড়িয়ে স্নেহপূর্ণ হৃদয়ে ভালোবাসার ক্ষমতা। এটা করা খুব সহজ নয়। এর জন্য প্রচেষ্টা, ধৈর্য এবং শৃঙ্খলা লাগে। নিজে যত বেশি এই ধরনের উদারতার অনুশীলন করবেন, তত বেশি করে উপলব্ধি করতে পারবেন যে নিজে যেটা উজাড় করে দিচ্ছেন, সেই দয়া ফিরে আসার কোনো প্রত্যাশায় যেন আপনি না করেন। দয়া মানে নিঃশর্তভাবে গ্রহণ করা এবং ভালোবাসা।